এখানে রয়েছে কিছু কিশমিশ, কিছু কাঠবাদাম, এবার দিয়ে দেবো কিছু কাজু বাদাম, তার সাথে দেবো চালমগজ, জল দেওয়া আছে এর মধ্যে, সেটা ভিজে যাবে। তার সাথে দেবো পোস্ত, আর এক টুকরো পনির দেবো, তাহলে এটা খুব ক্রিমি হবে। তো এটাকে আমি 5 মিনিটের জন্য এরকম ভিজিয়ে রেখে দেবো, তারপর এটাকে আমি পেস্ট করব। এখানে একটা মশলার পেস্ট করা আছে, এর মধ্যে আছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। সবজির মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম আর কিছু আলু কোচানো আছে। এই দিয়ে আজকের তরকারিটা হয়ে যাবে। তো এখানে কিছু কাটা পনির রয়েছে, যেগুলোকে আমি এখন ভেজে নেব। তার জন্য কড়াই একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, আর আরেকদিকে আমি জল বসিয়ে দিয়েছি, কারণ এখানে পনির, ভাজা পনিরটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো, আর নুন চিনি যা দেওয়ার আমি ওর মধ্যেই দিয়ে দেবো। নুন এই সব কিছুর ভাগ খুবই ব্যালেন্স হবে। আর চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিচ্ছি। পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, এবার আমরা জলটা চাপা দিয়ে দেবো, তাহলে হালকা গরম থাকবে, পনিরগুলো নরম থাকবে। সেখানে ওটা এখন চাপা দেওয়া থাক, আর ততক্ষণে আমরা পনিরগুলো একটু আলগা আলগা করে ভেজে নেব। সব পনির আমি একেবারে দিয়ে দিয়েছি, এবার হালকা হালকা করে পনিরগুলো সব ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ পনিরগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে এই পনিরগুলোকে তুলে আমি এই জলটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলে পনিরটা খুব নরম থাকবে। এই পনিরগুলো যেহেতু খুব নরম হয়, তো এমন ভাবে ভাজতে হবে যাতে ভেঙে না যায়, কারণ ভেঙে গেলে পনিরগুলো তাহলে আর দেখতেও ভালো লাগে না, টেস্টও আমার মনে হয় অনেক কমে যায়। এবার সব পনিরগুলো দিয়ে এবার আমরা এটাকে চাপা দিয়ে দেবো, তাহলে পনিরটা খুব সফট হবে। এবার তারপর আমরা এই গাজরগুলো এবং আলুগুলোকে একটু করে ভেজে নেব, তাই সামান্য একটু তেল দিয়ে দিলাম। তার আগে কড়াতে একটু নুন দিয়ে দেবো, খুবই সামান্য। তো এবারে এই গাজর আর ক্যাপসিকাম গুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তো সেগুলো এবার তুলে নিচ্ছি। এরপর আলুটা আমরা দিয়ে দেবো। আলুগুলো এবার এই ভাজার জন্য দিয়ে দিলাম, তবে আলুটা একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো, যেহেতু বড় বড় আলু, তো না তো সিদ্ধ হতে অনেক সময় নেবে। বা তেলে যেহেতু নুন দেওয়া আছে, তাই আর আলুটা আমি আর নুন দিলাম না, কারণ আর ওদিকে জলেও নুন চিনি সব দেওয়া আছে পরিমাণ মতো, ওটা যে যার রান্না অনুযায়ী খেয়ে দেবে।
আশা করি ওই নুনে হয়ে যাবে। আর না, আর দিয়ে না, জলটাই দিয়ে দেবে। হ্যাঁ এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই দেখুন আলুগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, খুব অল্প তেলেই আর কি আমি আলুগুলো ভেজে নিলাম, এত বড় বড় আলু। তো এবার এগুলোকে আমরা তুলে দেবো, আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ফোড়নে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়েছি। তো তার মধ্যে আমি ঢেলে দেবো সেই মশলার পেস্টটা, দিয়ে এটাকে আমি নাড়িয়ে দেবো। আজ মঙ্গলবার তো নিরামিষ আমাদের, ওই জন্য পনির রান্না হচ্ছে। হ্যাঁ কালকে যাবো, কাল ওর ভাইবোর ইঞ্জেকশনটা হয়ে গেলে আর যাবো, কাল সকালেও যেতে হবে। হ্যাঁ তুমি কথা বলো, সন্দীপের সাথে কথা বলো। ভালো করে ভেজে নেব, যতক্ষণ ভাজতে থাকবো ঠিক সেই রকমই, যতক্ষণ না এটা থেকে তেল না ছেড়ে দিই। এদের একটু জল দাও। কি হবে, ভিডিও হচ্ছে, ওদের একটু জল দাও। আমি তোমার জিজ্ঞেস করছি। তো এটাকে এই যে মশলাটা সারাক্ষণই প্রায় নাড়তে হবে, কারণ এর মধ্যে যেহেতু বাদাম রয়েছে তো আর পোস্ত, তো ওই কারণে ধরে যাওয়ার চান্স খুবই বেশি। তো সেই কারণে মশলাটাকে সমানে নাড়তে হবে, না হলে মশলাটা নষ্ট হয়ে যাবে। মশলাটা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে মশলাটা হয়ে গেছে। এবার এর মধ্যে এবার এই আলু সবজিগুলো সমান দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে এই মশলাটা। এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, যেহেতু ওই পেস্টের মধ্যে একটা পনির দেওয়া ছিল, তো এই কারণেই এত সুন্দর মানে গ্রেভিটা তৈরি হয়, খুব ক্রিমি, কোনো ক্রিম এতে দেওয়া নেই, তাছাড়াও এটা খুব এমনিতেই প্রচণ্ড ক্রিমি হয়। আর এর মধ্যে এবার সেই বাটি ধোয়া জলটা মিক্সির মধ্যে যেটাতে আমি মশলা করেছিলাম সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবো। তবে এখন আমি চাপা দেবো না, কারণ যেহেতু বাদাম আছে ধরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই অল্প অল্প আঁচে এটাকে একটু নাড়তে থাকবো। পনির আর জলটা একেবারে দিয়ে তারপরেই চাপা। তো এখানে দেখো সেই পনিরটা আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, পনিরটা এত সফট হবে, তো মানে খুবই সুন্দর সফট হবে, দারুণ হবে, ভাঙবেও না, অথচ দারুণ সফট হবে। তো এবার পুরো এই জল সমেত পনিরটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। আর নুন চিনি তো এতে দেওয়াই আছে, প্রথমেই তো বলে দিচ্ছি। দিলাম, এবার ফুটে উঠলেই আমার তরকারি হয়ে যাবে। দেওয়ার আপাতত সবকিছু দেওয়া হয়ে গেল, এবার এটা চাপা দিয়ে দেবো, তারপরে খুলে দেখা যাবে তরকারিটা কেমন। পরিমাণটার জন্য দেখা উচিত, কারণ যেহেতু বাদাম আছে তো ধরে যাওয়ার চান্সটা বারবার বলছি অনেক বেশি। তো এখানে দেখো তরকারিটা
কেমন হয়েছে সেটা আমি একটু নেড়ে নিই। এবং আলুগুলো যেহেতু বড় বড়, সেই কারণেই আমি প্রায় 10 মিনিট চাপিয়ে রেখেছি। এইবার আমি হচ্ছে কি ঢাকাটা খুলে দিলাম এই কারণেই, যাতে কিনা মানে ঝোল যে ব্যাপারটা রয়েছে ওটা কমে গিয়ে একটু মাখো মাখো মতো হয়ে যায়। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম মশলা, খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এটা মাংস নয়। এই পরিমাণ সেটা যদিও সেটা যে যার পছন্দ মতো দিয়ে এটা নাড়িয়ে দেবো। তারপরে আমি দেবো একটু কাসুরি মেথি। এবার দেবো একটু কাসুরি মেথি, হাতে নিয়ে ভালো করে ডলে ডলে দেবো, দিয়ে কিছুক্ষণ চাপা দেবো। তাহলে কি হবে, কাসুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে। আমি যদিও কাসুরি মেথি রোস্ট ফোস্ট কিছুই করি না, এমনি শুধু হাতে নিয়ে ভালো করে ডলে ডলেই দিয়ে দিই। আমার মনে হয় তাতেই গন্ধটা বেশি ভালো থাকে। নিচে থেকে নেড়ে দেবো যাতে ধরে না যায়। এই টাইমে নুন মিষ্টিটাও একটু চেক করে নেবেন, কারণ তারপর নামিয়ে নিলে তো আর ওইভাবে অ্যাড করা যাবে না। দিয়ে এই হাতে দিয়ে ভালো করে ডলে ডলে পরিমাণ মতো কাসুরি মেথি দিয়ে দেবো। এখানে আমার তরকারি পুরোপুরি রেডি, সব কিছুই দেওয়া হয়েছে, আর কিছুই দেওয়ার বাকি নেই। এইবার আমি এটাকে চাপা দিয়ে 5 মিনিট মতো গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে 5 মিনিট মতো এটা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এটা আমরা খাওয়ার জন্য রেডি করবো। এই চাপা দিয়ে তরকারিটা কি সুন্দর রং এসছে। তো দেখো এখানে তরকারিটা কি সুন্দর রং এসছে। তো আমি এটা একটা বাটিতে আর কি তুলছি, এটা আমার বাবার জন্য সব কিছু দিয়ে একটু তুলবো।